এডুকেশান হচ্ছে একটি খুব সহজ সরল একটি সাবজেক্ট। তেমন কোনো কঠিন বিষয় এখানে নেই। খুব সহজেই 80-র উপরে শিক্ষার্থীরা স্কোর পেতে পারে, মানে থিওরি আর প্র্যাকটিক্যাল মিলিয়ে বলছি, মানে প্রজেক্ট মিলিয়ে বলছি। এমনও ঘটনা ঘটেছে, মানে এমনও স্টুডেন্টের স্কোরের রেকর্ড হয়েছে যে এডুকেশানে 100-র 100ও পেয়েছে, প্রচুর শিক্ষার্থী পেয়েছে 100-র 100। 90-র উপরে একটু যদি কেউ টাচে থাকে 90-র উপরেই নাম্বার হবে। তবে এই 90-র উপরে নাম্বার রাখতে হলে 100-র যদি 90-র উপরে নাম্বার রাখতে চাও কোনো শিক্ষার্থী, তাহলে তোমাদের প্রথমেই যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের কোশ্চেনের যে নম্বর বিভাজন সেটা কেমন আসবে। নম্বর বিভাজন পরীক্ষায় কেমন থাকবে তোমাদের একদম পরিষ্কার ছোট্ট করে বলে রাখি, সবাই জানো তোমাদের থিওরি পরীক্ষা টোটাল হবে 80 নাম্বারের, আর স্কুলের হাতে প্রজেক্টের জন্য রয়েছে 20 নাম্বার। এই 80 আর 20 টোটাল 100 নাম্বারের পরীক্ষা। এই যে তোমাদের এডুকেশান ক্লাস 12, তোমরা হচ্ছে এই বছর পুরনো সিলেবাসের লাস্ট ব্যাচ, সেই হিসাবে তোমাদের প্রশ্ন খুব সহজ সরলই আসবে। একদম খুব সহজ সরল মানে একদম ইজি প্রশ্ন পড়বে না, কিছু প্রশ্ন একটু কঠিন থাকবে ভালো ছেলে মেয়েদেরকে খুঁজে পাওয়ার জন্য। এবার তোমাদের নম্বর বিভাজন যেটা থাকছে সেটা হচ্ছে, তোমরা সিলেবাস দেখেছো 12টা অধ্যায়, টোটাল 12টা অধ্যায় 4টে গ্রুপে বিভক্ত, ABCD 4টে গ্রুপ। এ গ্রুপ থেকে টোটাল MCQ থাকবে, SAQ থাকবে এবং লং কোয়েশ্চেন থাকবে। এ গ্রুপ থেকে টোটাল 30 নাম্বার, বি গ্রুপ থেকে তো টোটাল হচ্ছে 30 নাম্বার এবং সি গ্রুপ থেকে টোটাল 10 নাম্বার, আর ডি গ্রুপ থেকে 10 নাম্বার। তো এই ABCD 30, 30, 10, 10 এই হচ্ছে টোটাল 80 নাম্বারের পরীক্ষা। এবার MCQ থাকবে টোটাল এই 4টে গ্রুপ মিলে 24টা MCQ থাকবে, 24টাই করতে হবে, অর্থাৎ 24 নাম্বারের MCQ। আর SAQ হচ্ছে 16 নাম্বারের। আর লং কোশ্চেন 2 রকম লং কোশ্চেন তোমাদের থাকবে, কিছু কোশ্চেন থাকবে 8 নাম্বারের, কিছু কোশ্চেন থাকবে 4 নাম্বারের। এবার গ্রুপ এ থেকে MCQ থাকছে 9টা, আর SAQ থাকছে 6টা, আর 8 নাম্বারে লং কোশ্চেন 2টো থাকছে 16 নাম্বার। এই হচ্ছে 9, 5, 16 টোটাল 30 নাম্বার। ঠিক গ্রুপ বিতে একই, MCQ 9টা, SAQ 5টা আর লং কোশ্চেন 8 নাম্বারের 2টো, টোটাল হচ্ছে 30 নাম্বার। গ্রুপ সি থেকে MCQ 3টে, SAQ হচ্ছে 3টে আর 4 নাম্বারে লং কোশ্চেন 1টা, এই হচ্ছে টোটাল 10 নাম্বার। আর গ্রুপ ডিতেও ঠিক একই, মানে AB যেমন মিল আছে CD তেমন মিল আছে। গ্রুপ ডি থেকে MCQ 3টে, SAQ হচ্ছে 3টে আর লং কোশ্চেন 4 নাম্বারের। খেয়াল রাখবে 4 নাম্বারের কিন্তু এখানে একটা করতে হবে। এই হচ্ছে টোটাল নাম্বার। তাহলে আমরা পাচ্ছি টোটাল MCQ 24, SAQ 16 আর ডেসক্রিপটিভ যেটা অর্থাৎ লং কোশ্চেন নামে আমরা যেটাকে চিনি সেটা হচ্ছে টোটাল 40 নাম্বার। অর্থাৎ একদম পরিষ্কার ধারণা, 40 নাম্বারের শর্ট কোশ্চেন, 40 নাম্বারের লং কোশ্চেন। এবার এই 40 নাম্বার শর্ট কোশ্চেন আর লং কোশ্চেন কীভাবে লিখবে তোমরা? মূলত খাতায় দেখবে তোমাদের যে উচ্চ মাধ্যমিকের যে খাতাটা পাবে, প্রথম পেজে তো সাবজেক্ট, নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন এগুলো সব লিখতে হবে। তার সাথে সাথে ফার্স্ট পেজ উল্টালেই দেখবে MCQর জন্য একটা ছক পাবে। হ্যাঁ, শুধু MCQর জন্য একটা ফার্স্ট পেজে একদম ছক দেওয়া আছে। সেই ছকে দাগ নম্বর দেওয়া আছে, টোটাল 30টা দাগ নম্বর পাবে তোমরা। 30টা দাগ নম্বরের মধ্যে যে সাবজেক্টে যটা কোশ্চেন সেই পর্যন্ত তোমরা টাচ করবে। তো আমরা এডুকেশানে 24টা MCQ পাবো, 24টা দাগ নম্বর পর্যন্ত যাবে আমাদের। এবার দেখবে ছকে লেখা আছে অপশান বলে লেখা আছে, মানে একের দাগের শুধু অপশানটা লিখতে হবে। এর জন্য অনেকটা টাইম তোমরা বাঁচিয়ে নিতে পারবে, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে MCQ করতে পারবে তুমি। আমি টাইম ম্যানেজমেন্ট বলে দেবো এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি বলে দেবো টাইম ম্যানেজমেন্ট। তো এখানে MCQর জন্য যে ছক আছে সেই ছকেই কিন্তু শুধু অপশানটা লিখতে হবে, অর্থাৎ একের দাগের প্রশ্ন ধরো সি উত্তর, সি লিখবে, সির দাগের উত্তরটা লেখার কোনো দরকার নেই, শুধু একের সি বা 2-এর দাগের এ উত্তর, 2-এর দাগ দেওয়া থাকবে, শুধু অপশানের ঘরটাই শুধু এ লিখে দিতে হবে। টোটাল 24টা MCQ। এবার SAQর ঘরে দেখবে, ঠিক তার পরের পেজ উল্টালে দেখবে SAQর জন্য একটা ছক দেওয়া আছে, অর্থাৎ ঘর রেডি করা আছে। সেখানে তোমরা গেলে কি করবে, দাগ নম্বর সব দেওয়া আছে। টোটাল কটা SAQ এডুকেশানে? 16টা SAQ। তো সেই 16টা SAQ 1, 2, 3, 4 করে পরপর দেওয়া আছে, তার জন্য স্পেস দেওয়া আছে পাশে উত্তর লেখার জন্য। মানে যেহেতু শর্ট আনসার টাইপ কোশ্চেন তো সংক্ষিপ্ত আকারে লিখতে হবে, তো সেখানে SAQ কোশ্চেনগুলো দেখবে এবং সেখানে খেয়াল রাখবে বিকল্প প্রশ্নগুলো রয়েছে কিন্তু, মানে কিছু কিছু SAQর জন্য অথবা দেওয়া রয়েছে। সেই অথবা প্রশ্নগুলো কিন্তু যদি তুমি মেন প্রশ্ন না পারো অথবা কোশ্চেনগুলোও করলে কিন্তু হবে। এবং সেখানে খেয়াল রাখতে হবে খাতায় দাগ নম্বরে শুধু দাগ নম্বর দেওয়া আছে, হয়তো 3-এর 2টো কোশ্চেন, মেন প্রশ্ন অথবা দিয়ে আরেকটা প্রশ্ন, তাহলে 3-এর দাগ নম্বর দেওয়া আছে, সেই ঘরে পেন দিয়ে শুধু অথবা বলে শব্দটা লিখে দেবে, দিয়ে অথবা দাগের প্রশ্নটা করলে।
এই হচ্ছে বিষয় এসিকিউ তাহলে টোটাল 16টা। ঠিক তারপরেই দেখবে লং কোশ্চেনগুলো রয়েছে। লং কোশ্চেনগুলো 8 নম্বরের প্রথম থাকবে কিংবা 4 নম্বরের প্রথম থাকবে এইরকম কোনো কিন্তু নিয়ম নেই। 4 নম্বরের কোশ্চেনগুলো প্রথম দিতে পারে, 8 নম্বরের কোশ্চেনগুলো প্রথম দিতে পারে। এবার যে প্রশ্নটা প্রথম পাবে তুমি, সেই প্রশ্নটা যদি 4 নম্বরের হয় তাহলে ওইটা টাচ করতে হবে। এবার নিয়মটা কি এসিকিউর ক্ষেত্রে, যে লং কোশ্চেনগুলো দুটো পদ্ধতিতে হবে, 4 আর 8-এ। এবার 8 নম্বরের যে লং কোশ্চেনগুলো হবে সেটা হচ্ছে গ্রুপ এ আর বি থেকে, অর্থাৎ গ্রুপ এতে তোমাদের 3টে অধ্যায় আছে, শিখন কৌশল আর রাশিবিজ্ঞান 3টে অধ্যায়। গ্রুপ বিতে আছে 3টে অধ্যায়। সেটা কি কি পরপর 3টে অধ্যায় কি কি রয়েছে, ওই যে ভারতীয় সংবিধানের শিক্ষা বলে 4 নম্বর অধ্যায় রয়েছে, পরপর 5টা অধ্যায় রয়েছে, 3, 4, 5, 6, 7, 8 এরকম করে 5টা অধ্যায় রয়েছে গ্রুপ বিতে। আর গ্রুপ সিতে রয়েছে 2টো অধ্যায়, গ্রুপ ডিতে রয়েছে 2টো অধ্যায়। এই হচ্ছে বিষয়। এবার লং কোশ্চেনগুলো যেগুলো পাবে 8 নম্বরের লং কোশ্চেনগুলো একটু বড় করে লিখতে হবে এবং সেখানে তোমরা চেষ্টা করবে যে প্রশ্নগুলোর পার্ট কোশ্চেনে মানে পার্টে ভাগ করে দেওয়া আছে। একটা লং কোশ্চেন 8 নাম্বারের, সেই কোশ্চেনগুলো টাচ না করে যদি তোমরা পার্ট কোশ্চেনগুলো মানে যে কোশ্চেন 8 নাম্বার 4 ভাগ করা কিংবা 2+2+4 ভাগ করা, ওই প্রশ্নগুলো টাচ করলে তোমরা নম্বর বেশি তোলার ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। এই হচ্ছে বিষয়। আর 4 নম্বরের লং কোশ্চেন যেগুলো অনেক 4 নম্বরের লং কোশ্চেনগুলো 4 নম্বরের মতো করে লিখতে হবে। তবে বেশিরভাগ শিক্ষার্থী না আমাকেও বিভিন্ন সময় বলে যে স্যার 4 নম্বরে কটা পয়েন্ট হয়, তাহলে 8 নম্বরের লং কোশ্চেনগুলোর কটা পয়েন্ট হয় বা কটা পয়েন্ট দিলে পুরো নাম্বার পাওয়া যেতে পারে। হ্যাঁ, আমি তোমাদের একটু সাজেস্ট করে রাখি এখানে, সব সময় না লং কোশ্চেনগুলো 2টো পয়েন্ট বেশি দেওয়ার চেষ্টা করবে। মানে কি 4 নম্বরের লং কোশ্চেন যদি হয় তাহলে 6টা পয়েন্ট দিতে হবে, 8 নম্বরের লং কোশ্চেন যদি হয় 10টা পয়েন্ট দিতে হবে। এবং 10টা পয়েন্ট মানে কিন্তু 10-এর নিচে নামা যাবে, 8-এর নিচে যেন না নামে, অর্থাৎ 8 নম্বরের লং কোশ্চেনে 8-এর নিচে যেন পয়েন্ট না হয়। এবার যে প্রশ্ন বেশিরভাগ আসে মানে যে প্রশ্নগুলো সাজেস্টিভ সেগুলো আমি বলবো। টাইম ম্যানেজমেন্টের একটু কথা বলি। টাইম ম্যানেজমেন্ট টোটাল তোমরা 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষার টাইম তোমাদের, কিন্তু লেখার জন্য টাইম তোমরা পাবে কিন্তু 3 ঘন্টা। 15 মিনিট আগে থেকে প্রশ্ন দেবে, খাতায় দাগ দেওয়া, প্রশ্ন দেখা, এই জন্য 15 মিনিট এক্সট্রা টাইম পাবে। অ্যাকচুয়ালি লেখার টাইম কিন্তু 3 ঘন্টা, অর্থাৎ 180 মিনিট তোমরা টোটাল পাচ্ছো, তোমরা পুরো 180 মিনিট পাবে। এবার এমসিকিউর জন্য এই যে টাইম ম্যানেজমেন্টটা বলছি এটা কিন্তু আমার নিজস্ব তৈরি করা, হ্যাঁ, এইটা তোমরাও নিজেরা একটু মডিফাই করে নিতে পারো। এমসিকিউর জন্য টোটাল তো 24টা এমসিকিউ করতে হবে। 24টা এমসিকিউর জন্য তোমরা ম্যাক্সিমাম 20 মিনিট সময় রাখতে পারো, ম্যাক্সিমাম 20 মিনিট। আগে শেষ করতে পারলে ভালো, যেহেতু শুধু অপশানগুলো লিখতে হচ্ছে, উত্তর লিখতে হচ্ছে না। সেই জন্য কেউ যদি 15 মিনিট সময়ের মধ্যে শেষ করো এমসিকিউ, তাহলে সেই 5 মিনিট তুমি অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে দিতে পারবে সময়টা। এবার তাহলে এমসিকিউটা গেল কত টাইমের মধ্যে, 20 মিনিটের মধ্যে। এসএকিউ প্রশ্ন যেটা আছে 16 টাইম এসএকিউ প্রশ্ন করতে হবে, যেহেতু লিখতে হচ্ছে ওখানে, সেই জন্য ম্যাক্সিমাম টাইম ওখানে তুমি 30 মিনিটস রাখতে পারো, 30 মিনিট সময়। এরপরে যেটা 8 নাম্বারের যে লং কোশ্চেন, 8 নাম্বারের লং কোশ্চেন টোটাল তোমাদের করতে হবে 4টে করতে হবে, অর্থাৎ 8×4 32 নাম্বার টোটাল। এবার এখানে প্রত্যেকটা 8 নাম্বারের লং কোশ্চেনের জন্য 25 মিনিট করে রাখতে পারো, অর্থাৎ 25×4 টোটাল হচ্ছে 100 মিনিট। 100 মিনিট টোটাল 8 নাম্বারের প্রশ্নগুলো গেল। আর বাকি থাকছে 30 মিনিট, সেটা হচ্ছে 2টো 4 নাম্বারের লং কোশ্চেন করতে হবে। সেই 2টো 4 নাম্বারের লং কোশ্চেন তোমরা 15 মিনিট করে, এক একটা লং কোশ্চেন 4 নাম্বারেরগুলো 15 মিনিট করে সময় রাখতে পারো। তাহলে টোটাল 180 মিনিট হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 5 মিনিট আগে পরীক্ষা শেষ করতে হয়, খাতাগুলো দেখে নেওয়া, দাগ নম্বর ঠিকঠাক পড়েছে কিনা এগুলো দেখে নেওয়া। তো সেই হিসাবে আমি বলে রাখি, তোমরা চেষ্টা করবে, এই টাইম ম্যানেজমেন্ট আমি বলে দিলাম, তোমরা চেষ্টা করবে 5 মিনিট আগে যেন লেখাটা কমপ্লিট হয়ে যায়। অনেক সময় তাড়াহুড়োয় দাগ নম্বর দিতে ভুল হয়ে যায় বা অনেক সময় দাগ নম্বর দেওয়াই হয়ে ওঠে না, সেগুলো একটু চেক করে নেবে লাস্ট 5 মিনিট। এই হচ্ছে বিষয়। এবার তোমাদের যেটা সবথেকে বেশি তোমাদের জানার বিষয় সেটা হচ্ছে কি, এই বছর এই পরীক্ষার 2025 সালের যে উচ্চ মাধ্যমিক এডুকেশান তার সম্ভাব্য প্রশ্নাবলী, হ্যাঁ, সাজেশান মানে তো সম্ভাব্য হয়, এখানে আমরা সম্ভাব্য ভাবি যে এগুলো আসতে পারে। সেই হিসাবে আমিও কিছু প্রশ্ন স্টুডেন্টদেরকে বলেছি, তোমাদেরও আমি এই সাগর কথা ফেসবুক পেজের মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি। তোমরা অধ্যায় ভিত্তিক কিছু কিছু প্রশ্ন দেখে যেও। প্রথম যে অধ্যায় রয়েছে শিখন বলে যে অধ্যায়টা রয়েছে, এই বছর যে প্রশ্ন শিখন অধ্যায় থেকে আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে কি,
এক পড়তে পারো স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, দুই স্পিয়ারম্যানের যে দ্বি উপাদান তত্ত্বের যে দুটো তত্ত্ব রয়েছে না, সাধারণ মানসিক আর বিশেষ মানসিক ক্ষমতা, এই দুটোর পার্থক্য পড়ে যেতে পারো। আর তোমরা প্রেষণা পড়ে যেতে পারো। আর রবার্ট এম গ্যাগনের যে শিখনের যে 8 প্রকার ধারণা, এই জিনিসটাও পড়ে যেতে পারো। হ্যাঁ, এইগুলো হচ্ছে এই বছরের একটু ইম্পর্টেন্ট বেশি। দু নম্বর অধ্যায় যেটা শিখন কৌশল, এখান থেকে দেখবে শিখন কৌশলে 4টে থিওরি রয়েছে, প্যাভলভের, স্কিনারের, থর্নডাইকের আর প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব রয়েছে কোহলার, কফকা ও ওয়ার্দিমারের। এই যে 4টে থিওরির মধ্যে বেশি ইম্পর্টেন্ট প্যাভলভের তত্ত্ব পড়ে যেও আর স্কিনারের তত্ত্ব পড়ে যেও। হ্যাঁ, স্কিনারটা তাও হালকা করে পড়লে হবে, বেশি তোমরা প্যাভলভের উপর জোর দেবে। আর হচ্ছে থর্নডাইকের যে প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব আছে এবং তার ভিতরে যে শিখনের সূত্রাবলীগুলো রয়েছে ওইগুলোর উপর একটু জোর দেবে। আর প্যাভলভের প্রাচীন অনুবর্তন আর স্কিনারের সক্রিয় অনুবর্তনের পার্থক্যটাও একটু দেখে যাবে। এই হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে তো রাশিবিজ্ঞান, এখান থেকে সাজেশনের কিচ্ছু করার নেই। হ্যাঁ, এখান থেকে একটা রাশিবিজ্ঞানের পদ্ধতি আসবে এবং সেটা গ্রুপ ডেটায় দেওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক সময় অবশ্য আনগ্রুপ ডেটারও দিয়ে দেয়। গ্রাফ রয়েছে, দুটো গ্রাফ রয়েছে, তবে গ্রাফগুলো বিগত বছরগুলো স্টাডি করলে দেখা যাচ্ছে যে গ্রাফগুলো দিচ্ছে না। গ্রাফগুলো থেকে গ্রুপ ডেটার যে মিন মিডিয়ান মোড আছে, সেই মিন মিডিয়ান মোডগুলো একটু প্র্যাকটিস করে যাবে, বিশেষ করে মিন আর মিডিয়ান করে যাবে, আশা করি পেয়ে যাবে। যে কোনো একটা গ্রুপ ডেটার ওপরে তোমরা প্র্যাকটিস করে যাবে আর গ্রাফগুলোও দেখে যাবে, শর্ট কোশ্চেনে তো সব কিছু আসবে। 4 নম্বর অধ্যায় যেটা রয়েছে, 4 নম্বর অধ্যায় থেকে লং কোশ্চেন করার দরকার নেই। 4 নম্বর অধ্যায় লং কোশ্চেন থেকে শর্ট কোশ্চেন বেশি আসে, ওই অধ্যায় থেকে লং কোশ্চেন করার দরকার নেই। 5 নম্বর অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যেটা রয়েছে, সেখান থেকে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটা করে যাবে একটু, ওইটা আসার সম্ভাবনা রয়েছে। তারপরের অধ্যায় রয়েছে যেটা মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। মুদালিয়ার কমিশন থেকে মাধ্যমিক শিক্ষার ত্রুটি করে যাবে, মুদালিয়ার কমিশনের মাধ্যমিক শিক্ষার ত্রুটি সংক্রান্ত সুপারিশ বা কী কী ত্রুটি তারা খুঁজে পেয়েছিল এই প্রশ্নটা। আর করে যাবে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, কাঠামো, পাঠ্যক্রম সংক্রান্ত সুপারিশ, সপ্ত প্রবাহ দেখে যাবে। এই 3টে প্রশ্ন করলে আশা করি তোমরা পেয়ে যেতে পারো। তারপরের যে অধ্যায়টা রয়েছে অর্থাৎ কোঠারি কমিশন, সবথেকে বড় অধ্যায় তোমাদের ক্লাস 12-এর এডুকেশানে। কোঠারি কমিশন থেকে প্রাক প্রাথমিক শিক্ষার সুপারিশ, বিশেষ করে প্রাক প্রাথমিক শিক্ষার যে বিদ্যালয়গুলো বা শিক্ষা লয়গুলো যেগুলো রয়েছে, ক্রেজ, নার্সারি, কিন্ডার গার্ডেন, এই পয়েন্টগুলো তোমরা পড়েছো সব, এই প্রশ্নটা দেখে যাবে। প্রাথমিক শিক্ষাটাও একটু দেখে যেতে পারো, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ। আর একটা কি রয়েছে এখান থেকে, বৃত্তি ও কারিগরি শিক্ষার সুপারিশ, বৃত্তি কারিগরি শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ। এই হচ্ছে কয়েকটা প্রশ্ন এখান থেকে দেখবে। তারপরের একটা অধ্যায় খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রতি বছরই প্রশ্ন দিচ্ছে ওই অধ্যায় থেকে, জাতীয় শিক্ষানীতি, যেটা জাতীয় শিক্ষানীতি 1986 সালে হয়েছিল। এই 1986 সালে জাতীয় শিক্ষানীতি থেকে তোমরা প্রশ্ন যেগুলো করবে সেটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড আর নবোদয় বিদ্যালয়ের ধারণা, এই দুটো প্রশ্ন দেখে যাবে। এছাড়া আর একটা প্রশ্ন এখান থেকে একটু বলে রাখি, কম গুরুত্বপূর্ণ কিন্তু তাও বলা যায় না, দিয়ে দিতে পারে। টেস্ট পরীক্ষা মানে টেস্ট পেপারগুলো তোমরা স্টাডি করেছো, এইবার সেখান থেকে কি এই অধ্যায় থেকে আর কি প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে কি জনার্দন রেড্ডি কমিটির যে সুপারিশ রয়েছে ওই প্রশ্নটা দেখে যাবে একটু। এরপরে যেটা অধ্যায় রয়েছে বিশেষধর্মী শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা, ওই অধ্যায় থেকে কি করবে, ওই অধ্যায় থেকে দৃষ্টিহীনদের শিক্ষাদানের পদ্ধতি এবং ব্রেইল পদ্ধতি আলাদা। এখান থেকে তো 4 নম্বরের প্রশ্ন হবে 9 নম্বর অধ্যায় থেকে, ব্রেইল আর দৃষ্টিহীনদের শিক্ষাদানের পদ্ধতি, এই প্রশ্নটা দেখে যাবে। আর হচ্ছে কি দৃষ্টিহীনদের শিক্ষাদানের উদ্দেশ্য কি রয়েছে, এই হচ্ছে 3টে প্রশ্ন। পরের অধ্যায় থেকে যেটা করবে কি সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের, সর্বশিক্ষা অভিযান 2001 সম্পর্কে আলোচনা, বয়স্ক শিক্ষা, এই 3টে প্রশ্ন করলে একটা পেয়ে যাবে। তারপরের যেটা অধ্যায় 11 নম্বর অধ্যায়, 11 নম্বর অধ্যায়ে ডেলর্স কমিশন রয়েছে, তোমরা জানো ডেলর্স কমিশন থেকে 4টে স্তম্ভ রয়েছে, প্রতি বছর একটা স্তম্ভ দেয়। এবার যে স্তম্ভটা এই বছরের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একত্রে বসবাসের জন্য শিক্ষা, এই অধ্যায়টা এই মানে এই যে শিক্ষার স্তম্ভ এইটা পড়বে। আর হচ্ছে কি কর্মের জন্য শিক্ষা, এই স্তম্ভটা পড়বে, ডেলর্স কমিশনের কর্মের জন্য শিক্ষা। তবে যে স্তম্ভ দুটো বললাম এই দুটো কিন্তু বিস্তারিত পড়তে হবে, কখনো বৈশিষ্ট্য দিয়ে দেয়, কখনো গুরুত্ব দিয়ে দেয়, কখনো বিদ্যালয়ের ভূমিকা দিয়ে দেয়, তাহলে যেটা পড়বে পুরোটা পড়ে যাবে। আরেকটা প্রশ্ন ওভারঅল, কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে ওভারঅল 4টে স্তম্ভের উপরে প্রশ্ন দিয়ে দিয়েছে, যে ডেলর্স কমিশনের মতে শিক্ষার 4টি স্তম্ভ আলোচনা করো, এইরকম প্রশ্নও দিয়ে দেয়, এই প্রশ্নটাও দেখে যেতে পারো।
লাস্ট অধ্যায় যেটা 12 নম্বর অধ্যায়, 12 নম্বর অধ্যায়ে তোমরা জানো প্রযুক্তিবিদ্যা রয়েছে, শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ভূমিকা, বিশেষ করে কম্পিউটার, ইন্টারনেট, এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা রয়েছে। এখান থেকে তোমরা করবে হার্ডওয়্যার আর সফটওয়্যার, গুরুত্বপূর্ণ এবছরের জন্য প্রশ্ন। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের যে পার্থক্য এটা করে যাবে। শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ভূমিকা, আরেকটা প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে কি ওভারহেড প্রজেক্টর, এই প্রশ্নটা দেখে যেতে পারো। আরেকটা প্রশ্ন এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়, লাস্ট প্রশ্ন একটা বলি, সেটা হচ্ছে কি যে শিক্ষায় কম্পিউটার কি মানে শিক্ষকের বিকল্প হতে পারে, তোমার সপক্ষে যুক্তি দাও। এইরকম টাইপের কিছু প্রশ্ন হয়, কয়েক বছর এসেছে এবং টেস্ট পেপারেও দেখছি দিয়েছে, যে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই যে প্রশ্নগুলো বললাম সবই কিন্তু সম্ভাব্য, হ্যাঁ, তোমরা এগুলো শুধু দেখে যাবে না, পুরো বইটা মানে পুরো টেক্সট বইটা পড়ে যাবে। সবসময় মনে রাখবে একটা কথা, টেক্সট বই যারা বেশি ফলো করছে তাদের ক্ষেত্রে এমসিকিউ, এসএকিউ এবং লং কোশ্চেন কোনো প্রশ্নই তারা কিন্তু আটকাবে না, সব প্রশ্নের উত্তর দিয়ে বেরিয়ে যাবে এবং যথা সময়ে যে টাইম ম্যানেজমেন্ট বলে দিলাম ওই টাইমের মধ্যে শেষ করে দেবে। সবটাই দেখো, পুরো বইটাই দেখে যাবে, এমসিকিউ, এসএকিউ, এবং এই কয়েকদিন মাত্র বাকি, তোমরা অবশ্য শেষ করে ফেলেছো যতগুলো টেস্ট পেপার আছে, WBTA, ABTA, WBHA, কত টেস্ট পেপার বেরিয়েছে, সেই প্রশ্নগুলো সলভ করো। রাশিবিজ্ঞান করার সময় অবশ্যই ক্যালকুলেটর নিয়ে যাবে, ক্যালকুলেটর নিয়ে যাওয়ার নিয়ম আছে, এই বছরই লাস্ট কিন্তু ক্যালকুলেটর এডুকেশানে নিয়ে যাওয়ার লাস্ট এটাই। এরপরে সেমিস্টার সিস্টেম আসছে, সেখানে ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে না, শুধুমাত্র যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট সেখানে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। কিন্তু এই বছর কোনো রকম বাধা দেবে না কোনো সেন্টার এডুকেশানের দিন, তবে হ্যাঁ নর্মাল ক্যালকুলেটর, ডিজিটাল কোনো মানে সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যাবে না, তা অবশ্যই তাহলে সেই ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে। এই হচ্ছে মূল বিষয়। তোমরা সবাই প্রস্তুতি নাও ঠিক করে, অবশ্যই পরীক্ষা ভালো হবে। এবং মনে রাখবে এডুকেশানে কিন্তু 90-এর উপরে খুব সহজে পাওয়া যায়, একটু খেয়াল রাখবে, মাথা ঠান্ডা রেখে উত্তর দেবে এবং শর্ট কোশ্চেনগুলো করার সময়, এমসিকিউ, এসিকিউ করার সময় কিন্তু খুব মাথা ঠান্ডা করে উত্তর দিতে হবে। সবার পরীক্ষা ভালো হবে। তোমরা অবশ্যই সবগুলো প্রশ্ন টাচ করে আসবে, কোনো প্রশ্ন ছাড়বে না এবং সব সময় খেয়াল রাখবে হাত ঘড়িটা পরীক্ষার সময় নিয়ে যেতে হবে। পরীক্ষা চলাকালীন যখন তখন একটু ঘড়িটা দেখবে যে টাইম কতটা হয়েছে, কত টাইমের আর বাকি রয়েছে, এই হচ্ছে মূল বিষয়। আর ঠান্ডা মাথায় একদম পরীক্ষা দেবে। পরীক্ষার সময় যেগুলো হয় স্টুডেন্টদের ভয় লাগে, কিছু সময় পরীক্ষার ভয় লাগে, যত পড়ছি মনে হচ্ছে ভুলে যাচ্ছি। জানো তো এডুকেশনে একটা কথা আছে, জানো তো, ফোবিয়া বলে একটা কথা আছে। ফোবিয়া মিনস ভয়, এক্সাম ফোবিয়া হয়। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দেখবে স্টুডেন্টের হঠাৎ মনে হচ্ছে কিছুই মনে নেই, পরীক্ষা দিতে যাচ্ছি সেই সময় মনে হচ্ছে পুরো মাথা থেকে সব কিছু আউট হয়ে গেছে। একদম টেনশন করবে না, পরীক্ষায় প্রশ্ন পাওয়ার পরে দেখবে সব একদিক থেকে সিরিয়ালি সব মনে পড়ে যাচ্ছে। সেই জন্য কোনো রকম টেনশন করার দরকার নেই। রাত জেগে বেশি পড়ার, পরীক্ষার আগের মুহূর্তে রাত জেগে পড়ার একদম দরকার নেই। টাইম মতো ঘুমোবে, জল পান করবে বেশি বেশি করে, সুষম খাবার খাবে এবং প্রয়োজনে যখন খুব টেনশন হবে ডার্ক চকলেট খেতে পারো, মার্কেটে প্রচুর ডার্ক চকলেট পাওয়া যায়, ডার্ক চকলেট একটু রাখাবে। প্রয়োজনে আইসক্রিম খাবে, ঠান্ডা যেন না লাগে, আবার বেশি আইসক্রিম ব্যবহার করবে না। আইসক্রিম খাবে, দেখবে এগুলো টেনশন মানে মানুষকে রিল্যাক্স করতে সাহায্য করে। তোমরা পরীক্ষা দাও, সুন্দরভাবে পরীক্ষা হবে এবং ভালো রেজাল্ট আসবে। সব সময় পজিটিভ চিন্তা ভাবনা রাখো, নেগেটিভ চিন্তা মাথা থেকে বার করে দাও, পরীক্ষা সুন্দর হবে। আমার আশীর্বাদ থাকলো, সবার আশীর্বাদ নিয়ে পরীক্ষায় যাও, দেখবে পরীক্ষায় সফল হয়ে ফিরে আসবে।